তোমার যারা দর্শক আছে এটা তাদের জন্য। SIR যারা এই বক্তব্য দেওয়ার পর তোমাদের চ্যানেলে ট্রোল করবার জন্য চলে আসবে, তাদের অনেকেই এর ফুল ফর্ম বলতে পারবে না। যাই হোক, ক্লাস নেবার জন্য বসে নেই। সে যদি জানে যে তুমি তৃণমূল বিরোধী ভোটার, তোমাকে SIR ইস্যু করবে, তোমাকে SIR না, তোমাকে রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করবে। যদি ইস্যু না করে তোমার নামটা বাদ দিয়ে দেয়, তুমি সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে রোজ বিকাশ ভবনে এসে হত্যে দিয়ে পড়ে থাকতে পারবে? আমরা দেখেছিলাম SSCতে নিটের আইডিতে ওসামা বিন লাদেনের ছবি দেখেছিলাম। ভারতবর্ষে পয়সা দিলে নিঃসন্দেহে যে কোনো নথি জাল করা যায়, কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিক ডিফ্যাক্টো ভারতবর্ষের ভোটার। আমরা দুর্ভাগ্যজনকভাবে SIR এর মাধ্যমে এই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি। তুমি ঠিক সময়ে তোমার যে সীমান্ত সেটা আটকাতে পারলে না, সে কারণে পেহেলগাঁওতে লোক ঢুকলো, ইভেন মণিপুরেও লোক ঢুকলো। তার সলিউশন বাঁচবার জন্য তুমি তোমার ভারতবর্ষের নাগরিক যারা গরিব মানুষ, যাদের কাছে ডকুমেন্ট নেই, তুমি তাদেরকে হ্যারাস করবে? এটা কোনো কথা হলো? কিন্তু শুধু কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এইসব হাইটেক সিটি দিয়ে ভারতবর্ষ তৈরি নেই। ভারতবর্ষ একটা হিঙ্গলগঞ্জ আছে। ভারতবর্ষ আরেকটা হিন্দু পাকিস্তান হয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। ভারতবর্ষ আজও হিন্দু পাকিস্তান হয়নি, কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত আমরা আশা করেছিলাম নিরপেক্ষ। দেখা গেল গরিব মানুষ হয়ে গেলে, হিন্দু হোক বা মুসলিম, তাকে আমি পুশব্যাক করব, তাকে আমি NRC নোটিশ পাঠাবো। আর যদি প্রভাবশালী হয় তাহলে লাভলি খাতুন হলেও আমি তাকে পুশব্যাক করব না। আপত্তিটা হচ্ছে এটা। 8ই আগস্ট আপনাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইসিও ঘেরাওয়ের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। তো এটা কি ইন্ডিয়া জোটের হয়ে, মানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দেখানো পথ ধরে আপনারা চলছেন এই মুহূর্তে? কি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করাটা কারোর পথ ধরে নয়, এটা মানুষের জন্য। জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিই, যে SIR নিয়ে এত বিতর্ক, সেই বিতর্ক নিয়ে প্রথমবারের জন্য যিনি রাস্তায় নেমেছিলেন তিনি আর কেউ নন, তিনি জাতীয় কংগ্রেসের অবিসংবাদী নেতা রাহুল গান্ধী। যেদিন সারা বাংলায়, যে গত মাসেই সারা বাংলা সহ সারা ভারতবর্ষে ট্রেড ইউনিয়নের ধর্মঘট হয়েছিল, ন্যূনতম কাজের দাবিতে, 8 ঘন্টার দাবিতে, তারপরে হচ্ছে ন্যূনতম বেতনের দাবিতে, তারপরে শ্রম আইনগুলো বাতিলের দাবিতে বামপন্থীদের ডাকা যে ধর্মঘট, ঠিক সেই দিনই রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে সরকারের বিরুদ্ধে অভিযান করেছিল জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিহারের শরিকেরা। তাতে RJDরা ছিলেন, CPIMLরা ছিলেন ইত্যাদি। অর্থাৎ এটা কারোর দেখানো পথের প্রশ্ন নয়। কিন্তু যেটা প্রাথমিক প্রশ্ন, সেটা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে নয়, তোমার যারা দর্শক আছে এটা তাদের জন্য। SIR যারা এই বক্তব্য দেওয়ার পর তোমাদের চ্যানেলে ট্রোল করবার জন্য চলে আসবে, তাদের অনেকেই এর ফুল ফর্ম বলতে পারবে না। যাই হোক, ক্লাস নেবার জন্য বসে নেই, আমি এখানে টোল খুলিনি। তাও স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যেটা হচ্ছে, রিভিউ বললে শুধুমাত্র বাদ যায় না, রিভিউ মানে যোগ করাও বোঝায়। যেটা নিয়ে বিতর্ক, এখন অবধি ড্রাফট ইলেকটোরাল রোলে প্রায় 65 লক্ষ ভোটারকে শুধু বিহার থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সেটা নাকি 4টি জেলার ভিত্তিতে। এবার আমাদের যেগুলো প্রাথমিক প্রশ্ন, 1, নির্বাচন কমিশন এবং ভারত সরকারের হেলথ দপ্তরের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের গড়পড়তা জনসংখ্যা 140 কোটি, যদিও আমাদের সেন্সাস দীর্ঘদিন বাকি। তার ভেতর বিহারে মোটামুটি 8,11,00,000 প্রাপ্তবয়স্ক বিহারি জনসংখ্যা। সেখানে ভোটার লিস্টে নাম জুন মাস পর্যন্ত ছিল 7,97,00,000 কাছাকাছি। অর্থাৎ ইলেকটোরাল রোলে, যেটাকে ER রেশিও বলা হয়, ER রেশিও মানে হচ্ছে রেসিডেন্স ভার্সেস ইলেকটোরাট রেশিও, মানে আমার দেশে যত সংখ্যক প্রাপ্তবয়স্ক মানুষ আছেন তাদের কতজন আমার নির্বাচনী রোলে রয়েছেন, তারা কতজন আমার ভোটার। সারা ভারতবর্ষের অ্যাভারেজ হচ্ছে 99%-এর কাছাকাছি, বিহারে সেটা 97%। অর্থাৎ 100 জন প্রাপ্তবয়স্কের ভেতর 97 জনের নাম রয়েছে, অর্থাৎ 3 জনের নাম প্রথমেই লিস্টে নেই। এই SIR এর পর দেখা যাচ্ছে সেটা কমে
99% নেমে আসতে পারে। মানে প্রতি 100 জন প্রাপ্তবয়স্ক বিহারি জনসংখ্যার ভেতর মাত্র 89 জনের নাম ভোটার লিস্টে থাকবে। এবার আমার প্রাথমিক প্রশ্ন, রাষ্ট্রের দায়িত্ব কোনটা? এবং আবার বলছি, এই দায়িত্বের কথা যখন বলছি, এটা কংগ্রেস তৈরি করেনি, অভিষেক ব্যানার্জি মানে আমি তৈরি করিনি। সুকুমার সেন, যিনি ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার এবং বাঙালি হিসেবে যাকে নিয়ে আমাদের গর্বিত হওয়ার কথা, তিনি অনেকগুলো যে নীতি নির্ধারণ করলেন তার প্রাথমিক দুটো আদর্শ ছিল। এক, রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হিসেবে নথিভুক্ত করা, উল্টোটা নয়। অর্থাৎ আমার দায়িত্ব এটা প্রমাণ করা নয় যে আমি ভারতবর্ষের ভোটার কিনা, রাষ্ট্রের দায়িত্ব এটা প্রমাণ করা। নাম্বার টু, আনটিল প্রুভেন আদারওয়াইজ, মানে অন্যরকম কিছু প্রমাণিত না হলে ভারতবর্ষের সকল নাগরিক, প্রাপ্তবয়স্ক নাগরিক ডিফ্যাক্টো ভারতবর্ষের ভোটার। আমরা দুর্ভাগ্যজনকভাবে এসআইআরের মাধ্যমে এই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি, এবং এটা যারা যারা ধর্ম অনুপ্রবেশ এগুলো নিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের কাছে বিনীত প্রশ্ন, জানেন কি না জানি না, দয়া করে 11টা লিস্টে যে 11টা ডকুমেন্টের লিস্ট আছে দেখবেন, তার ভেতর সিংহভাগ আপনাদের কাছে থাকবে না। আপনি যদি সরকারি কর্মী না হন, আপনার যদি জমি বাড়ির দলিল না থাকে, আপনার কাছে যদি স্থানীয় স্তরের কোনো রকম ইনফরমেশান না থাকে, আপনার কাছে পাসপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতবর্ষের ভোটার। কিন্তু কেউ আপনারা এই প্রশ্নটা করছেন না যে যে কটা ডকুমেন্ট ওই 11টা লিস্টে আছে তার কোনো একটা তৈরি করবার জন্য আধার কার্ড লাগে, তার কোনো একটা তৈরি করবার জন্য ভোটার কার্ড লাগে। এবার ভোটার কার্ড এবং আধার কার্ড ওই 11টা ডকুমেন্টের লিস্টের ভেতর নেই, অথচ সেটা দিয়ে তৈরি হওয়া ডকুমেন্টগুলো আছে। এই সব গো অ্যাজ ইউ লাইক মার্কা সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ মানুষের অধিকারকে সুনিশ্চিত করবার জন্যে ইসিও ঘেরাও করাটা এই মুহূর্তে আমাদের সাংবিধানিক দায়িত্বের ভেতর পড়ছে। কিন্তু আপনি বলছেন যে আধার কার্ডকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না, কিন্তু আধার কার্ড তো ভুয়ো তৈরি হচ্ছে। ঠিক, আধার কার্ড কেন? ভারতবর্ষে যে কোনো কিছু ভুয়ো হতে পারে। যে রেসিডেন্স সার্টিফিকেটের পক্ষে নির্বাচন কমিশন ব্যাট করছে, আমরা দেখে নিয়েছি ট্রাক্টরের নামে, আমরা দেখে নিয়েছি কুকুরের নামে সেই রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু হয়েছে। ভারতবর্ষে আমরা দেখেছিলাম এসএসসিতে নিটের আইডিতে ওসামা বিন লাদেনের ছবি দেখেছিলাম। ভারতবর্ষে পয়সা দিলে নিঃসন্দেহে যে কোনো নথি জাল করা যায়। কিন্তু যে প্রশ্নটা আমি তোমায় করলাম, তোমাকে করছি মধুমিতা, তুমি বাংলা হান্টের একজন কর্মচারী, তুমি প্রথম দিন যখন বাংলা হান্টে চাকরিতে গেছিলে তোমাকে কি কি ডকুমেন্ট দিতে হয়েছিল? তোমার স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হয়েছিল, তোমার কলেজের সার্টিফিকেট দিতে হয়েছিল, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে হয়েছিল, এবং এগুলোর সঙ্গে সঙ্গে 3টে ডকুমেন্ট দিতে হয়েছিল, প্যান কার্ড, আধার কার্ড এবং তোমার ভোটার আই কার্ড। এবার প্রশ্নটা হচ্ছে তার ভিত্তিতে তোমার কিন্তু তুমি যে এখন যে বাংলা হান্টের আইডি কার্ডটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ ওই ডকুমেন্টগুলোর ভিত্তিতে তৈরি হয়েছে। ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো জায়গার যেটা রুল বুক, ডকুমেন্টস ক্রিয়েট ডকুমেন্টস। তুমি যে পাসপোর্ট তৈরি করতে যাবে, যাদের যাদের পাসপোর্ট আছে, উল্টো দিকে আমি আপনাকে প্রশ্ন করছি, আধার ছাড়া আপনার পাসপোর্ট তৈরি হয়েছে? তাহলে আধারটাকে মান্যতা দিচ্ছেন না, অথচ পাসপোর্টটাকে মান্যতা দিচ্ছেন। তাহলে আধারের মাধ্যমে তৈরি হওয়া পাসপোর্টটাও তো জাল। আপনি যদি এই যুক্তিটা দেন যে আধার জাল হতে পারে, তো পাসপোর্টটাও জাল হয়েছে। এটা তো হতে পারে না যে আপনার বেসিক ডকুমেন্ট যেটার ভিত্তিতে বাকি সব কটা, যে কটা ডকুমেন্ট আছে সেখানে, তাতে কি কি আছে? আপনার পেনশনার সার্টিফিকেট, আপনার কি আছে গভর্নমেন্ট আইডি কার্ড, আপনার কি আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবুক। আরে ভাই, এগুলো প্রত্যেকটা সেকেন্ডারি ডকুমেন্ট। সেই সেকেন্ডারি ডকুমেন্ট তৈরি হচ্ছে কিসের ভিত্তিতে? সেকেন্ডারি ডকুমেন্ট তৈরি হচ্ছে আপনার প্রাইমারি ডকুমেন্টের ভিত্তিতে। আপনার প্রাইমারি ডকুমেন্টটা কি? আপনার প্রাইমারি ডকুমেন্ট ভোটার কার্ড। আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড ছাড়া আজ অবধি কিছু করতে পেরেছেন? আর যে কথা কেন্দ্রীয় সরকার বলছে আধার কার্ড জাল হতে পারে, নিশ্চয়ই হতে পারে। তাহলে আপনাদের যদি সেটাই বক্তব্য থেকে তাহলে আমাদেরকে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কেন আধার কার্ড যোগ করতে বললেন? আপনারা কেন লাইন দিয়ে এলপিজির ভর্তুকি পাওয়ার জন্য আধার কার্ড যোগ করতে বললেন? টেলিফোনের কানেকশান নেওয়ার জন্য কেন আধার কার্ড? মানে ব্যাংকের পাসবই খোলবার জন্য কেন আধার কার্ড? যে জিনিসটা আপনারা বলছেন জাল, সেটা ছাড়া কেন অন্য কোনো ডকুমেন্ট তৈরি হচ্ছে না, সেই প্রশ্নের উত্তরটা কে দেবে? যে কোনো একটা তো সত্যি হতে হবে। ভারত সরকার একই সঙ্গে বলছে আধার কার্ড জাল, তার পাশাপাশি ভারত সরকার এটা বলছে আধার কার্ড ছাড়া তুমি অন্য কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবে না। আরে
জাল দিয়ে তৈরি আবার সব ডকুমেন্টই তো জাল হবে। তোমার মাধ্যমিক সার্টিফিকেটটা ভুয়ো, সেটাকে তুমি কাজে লাগিয়ে কলেজে ভর্তি হলে, সেই কলেজ থেকে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও বেরো, তাহলে তো সেটা ভুয়ো হয়েছে, কারণ তোমার মাধ্যমিক সার্টিফিকেটটা ভুয়ো ছিল। যুক্তিটা তো বুঝতে হবে, হ্যাঁ কি না? এবার সেখানে দাঁড়িয়ে গোল গোল কথা, গোল গোল প্রশ্ন, এবং এটা শুধু আমার বক্তব্য নয়, সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে এবং সেখানে সুপ্রিম কোর্ট একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। এক, আমরা এই মুহূর্তে যদিও স্টে দিচ্ছি না, কিন্তু আমরা এই ঘটনাতে খুব এই যে এসআইআর, এর প্রতি আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে নজর রাখছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ভারতবর্ষের দায়িত্ব, ভারত সরকারের দায়িত্ব ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট করা নয়, অর্থাৎ ভোটার লিস্ট থেকে নাগরিকদের বাদ দেওয়াটা ভারত সরকারের কাজ হতে পারে না। ভারত সরকারের দায়িত্ব হওয়া উচিত যে 99% প্রাপ্তবয়স্ক মানুষ ভোটার লিস্টে আছে, সেটা কেন 100% নয়, এবং বিহারের ক্ষেত্রে যেটা 97% ছিল এবং এখন 89% আছে, সেটা কেন 100% নয়, এটা করা। তার মানে আমি একবারও বলছি না যে ভোটার লিস্টে কোনো কারচুপি নেই, নিঃসন্দেহে কারচুপি আছে। তাহলে এবার তোমার যেটা সহজ স্বাভাবিক প্রশ্ন হওয়া উচিত যে তাহলে এটা থেকে সমাধানটা কি? এই প্রথমবার তো এসআইআর হচ্ছে না, ঠিক কথা। এর আগে শেষ এসআইআর কবে হয়েছে মধুমিতা? 2002 সালে। কিন্তু যেটা আমরা কেউ স্বীকার করছি না, 2002-এর এক বছর আগে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল 2001 সালে, সেটা হচ্ছে জনসংখ্যার সমীক্ষা হয়েছিল, যেটাকে সেন্সাস বলা হয়। যারা যারা ক্লাস 4-5-এর অঙ্কটা ঠিকঠাক করেছেন তারা ভগ্নাংশ শিখেছেন। ভগ্নাংশের জানবেন নিচে একটা থাকে নিউমেরেটার, ওপরে থাকে ডিনোমিনেটার। ভারতবর্ষের সব নাগরিক নিউমেরেটারের ভেতর পড়ে, 140 কোটি হোক 142 কোটি হোক, তার সবাই ভোটার নাও হতে পারে। ফর এক্সাম্পল, আমার মেয়ের বয়স 10 বছর, সে ভারতবর্ষের নাগরিক কিন্তু ভারতবর্ষের ভোটার নয়। তাই আগে তোমার নিউমেরেটারটা অর্থাৎ বেসটা তৈরি করার দরকার ছিল। ভারত সরকারের সবার আগে যেটা অগ্রাধিকার দায়িত্ব ছিল, এবং যেটা আমরা বহুবার ধরে লোকসভায় তুলেছি, যে কারণে কাস্ট সেন্সাসের কথা হয়তো তোমাদের প্রত্যেকের মনে আছে, রাহুল গান্ধী সেক্ষেত্রেও লিড করেছিলেন। আমরা এটা বলেছিলাম জিতনি আবাদি উতনি হক। কি বলেছিলাম আমরা বলেছিলাম জাতিগত জনসমীক্ষা হবে, অর্থাৎ তোমার যখন জনসংখ্যা সমীক্ষা করা হবে, তোমার জাতিগত জনসমীক্ষাও করা হবে। যারা যারা সেন্সাস ফেস করেছেন, শেষবার ভারতবর্ষে সেন্সাস হয়েছিল 2011 সালে, যাদের যাদের স্মৃতি একটুও বিশ্বাসঘাতকতা করছে না, তারা একটু মনে করে দেখুন, আপনার বাড়িতে আসতো সেন্সাসের জন্য, এসে কি বলতো, আপনার বাড়িতে কতজন সদস্য আছেন, কতজন পুরুষ, কতজন নারী, কতজন প্রাপ্তবয়স্ক, কতজন অপ্রাপ্তবয়স্ক। সেন্সাস ছিল আপনার বেস ডেটা। সেন্সাসের ভিত্তিতে, তারপরে এই নাম ঠামগুলোর ভিত্তিতে এবং তার সঙ্গে ইলেকশন কমিশনের ডেটার ভিত্তিতে ইলেকটোরাল রোল তৈরি হতো। আপনি সেন্সাসটাকে বাদ দিয়ে দিলেন, আপনি বেসটাকে বাদ দিয়ে দিলেন, তারপরে আপনি কি করা শুরু করছেন, সিলেক্টিভলি আপনি এ আমার ভোটার নয় এটা করছেন। তোমাকে একটা প্রশ্ন করছি মধুমিতা, এইখানে যে 11টা ডকুমেন্ট রয়েছে, সেখানে একটা ডকুমেন্ট আছে রেসিডেন্স সার্টিফিকেট, অর্থাৎ তোমার কাছে যদি 10টা যে ডকুমেন্ট আছে সরকারি বা সরকার দেওয়া যে নথি, অর্থাৎ জমির দলিল নেই বা ইত্যাদি নেই, তাহলে একটা ডকুমেন্ট দিলে সেটা কাজ হয়ে যাবে। সেটার নাম কি? রেসিডেন্স সার্টিফিকেট, রাইট? তোমাকে প্রশ্ন করি, রেসিডেন্স সার্টিফিকেটটা কে ইস্যু করবে? আমার এলাকার কাউন্সিলর, অবভিয়াসলি। রাইট। সে যদি জানে যে তুমি তৃণমূল বিরোধী ভোটার, তোমাকে এসআইআর ইস্যু করবে? তোমাকে এসআইআর না, তোমাকে রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করবে? যদি ইস্যু না করে তোমার নামটা বাদ দিয়ে দেয়, তুমি সব চাকরি বাকরি ছেড়ে দিয়ে রোজ বিকাশ ভবনে এসে হত্যে দিয়ে পড়ে থাকতে পারবে? তোমার কাজকর্ম নেই। এসআইআর 2002 সালে হয়েছিল, রাইট? এসআইআরের অনেকগুলো নিয়মের একটা নিয়ম, আবার বলছি এটা আমার কোনো মস্তিষ্ক প্রসূত নিয়ম নয়, নির্বাচন কমিশনারের বিএলও যখন তোমার বাড়িতে এসে এসআইআর করতে যাবে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট যখন তৈরি করবে, সেখানে অনেকগুলো কাজের ভেতর একটা কাজ হচ্ছে কি, হয়তো গিয়ে দেখা গেল সেখানে একজন সদ্য প্রাপ্তবয়স্ক একটি ছেলে বা মেয়ে আছেন 18 বছরের, বা বিয়ে হয়ে কেউ অন্য জায়গা থেকে এখানে এসছে। ভারতবর্ষ কিন্তু শুধু
কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এইসব হাইটেক সিটি দিয়ে ভারতবর্ষ তৈরি নেই। ভারতবর্ষে একটা হিঙ্গলগঞ্জ আছে, ভারতবর্ষে একটা লাদাখ আছে, ভারতবর্ষে একাধিক এরকম ফারফ্লাং এরিয়া আছে যেখানে যারা ভোটের ডিউটি করতে যান, ভুল হলে শুধরে যাবেন, 3 দিন 4 দিন লাগে শুধু ভোটের জায়গায় পৌঁছতে, গিয়ে হয়তো একটা মাত্র পাকা বাড়ি, সেটা হয়তো সেখানকার স্কুল। সেরকম একটা জায়গাতে বিয়ে হয়ে একটি মেয়ে এসছে যে হয়তো অন্য জেলা, অন্য রাজ্যের ভোটার। তখন বিএলওর দায়িত্ব হচ্ছে যে ব্ল্যাঙ্ক ফর্মটা নিয়ে যাচ্ছে, ফর্ম 8, সেখানে তার নাম নথিভুক্ত করা। এইবার যে এসআইআর হয়েছে, তোমাদেরকে প্রশ্ন করছি, সবাই আলোচনা করছি ইন্টেন্সিভ রিভিউতে তো শুধুমাত্র বাদ যেতে পারে না, যেটা শুরুতে বললাম, যোগও তো হতে হবে। 65 লাখ নাম বাদ গেছে। আমাকে শুধু এটা দেখিয়ে যে সেখানে 65টা নাম অ্যাড হয়েছে। তাহলে বুঝতে পারছো আপত্তির জায়গাগুলো কোথায়? আপত্তির জায়গাগুলো অধিকারের, আপত্তির জায়গাগুলো বুনিয়াদি। এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপির ব্যাপার নয়। এখানে যে ক্ষমতা, যার যেখানে সংগঠন আছে, যার যেখানে রাষ্ট্রের ক্ষমতা আছে, সেটা সরকারি দল হতে পারে। এবং আমি বলছি, কালকে যদি তুমি মান্যতা দাও, সারা জীবন বিজেপি থাকবে না। কালকে যদি বিজেপি বিরোধী সরকারে আসে, তারাও কিন্তু রেসিডেন্স সার্টিফিকেটের নামে সম্ভাব্য বিরোধী ভোটারদের নাম কেটে দেবে। ভারতবর্ষ আরেকটা হিন্দু পাকিস্তান হয়ে যাবে। এটা আমরা হতে দিতে পারি না। ভারতবর্ষ আজও হিন্দু পাকিস্তান হয়নি, কারণ ভারতবর্ষের নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত আমরা আশা করেছিলাম নিরপেক্ষ। সেই নিরপেক্ষতা সেই দিনই কম্প্রোমাইজ হওয়া শুরু হয়ে গেছে যেদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নির্বাচন কমিশনারের নিয়োগের প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, আচ্ছা কেউ তোমরা এই প্রশ্নটা করছো না তো, এসআইআরে যখন 65 লক্ষ নাম বাদ গেছে, সত্যিই তো ভুয়ো ভোটার কেন থাকবে? মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 5 মাসে 40 লক্ষ ভোটার হঠাৎ করে অ্যাড হয়ে গেল কি করে? সেই স্যাংটিটির দায়িত্ব কার? সেই ডেটা আমি মেনটেন করি না, সেই ডেটা বাংলা হান্ট মেনটেন করে না। সেই ডেটার দায়িত্ব কে নেবে? আমি নিজে কর্মসূত্রে একজন তথ্য প্রযুক্তিবিদ। ডেটার স্যানিটির দায়িত্ব ডেটা অথরিটির হয়। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের 5 মাসের মাথায় যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে হঠাৎ করে 40 লাখ ভোটার কি করে বাড়লো? ওখানে এসআইআর কেন হলো না? এই প্রশ্নটা সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী তুলেছিলেন। তখন সেটাকে মান্যতা দেওয়া হয়নি। তুমি তোমার পক্ষের জিনিসগুলোকে যোগ করছো, বিপক্ষের জিনিসগুলোকে বাদ দিচ্ছ, ছ্যাবলামো হচ্ছে। আর একটু আগে তুমি একটা প্রশ্ন করলে যে অনুপ্রবেশের কথা, রাইট? অনুপ্রবেশ ভারতবর্ষের সমস্যা। এ ব্যাপার নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভারতবর্ষ ধর্মশালা নয়, ভারতবর্ষে যে কোনো বিদেশি নাগরিককে মান্যতা দেওয়া যাবে না। কিন্তু আমি যেটাতে অবাক হয়ে যাচ্ছি, সুপ্রিম কোর্ট আমি যে মন্তব্যটা করলাম, এই মন্তব্যটা করেছিলেন শ্রীলঙ্কান একজন তামিল, যিনি ইউএপিএ দায়ে অভিযুক্ত ছিলেন। তিনি নাগরিকত্ব চেয়েছিলেন বলে। শ্রীলঙ্কান তামিলরা কিন্তু হিন্দু। অনুপ্রবেশ মানেই যেটা ধর্মের রং দেওয়া হচ্ছে, সেই প্রশ্নের উত্তরটা কে দেবে? যখন এই এসআইআরের যদি সবকটা তথ্যকে মান্যতা দিতে হয়, এসআইআরে বিহার যে ভুয়ো ভোটার পাওয়া গেছে বলে আমরা আলোচনা করছি, সেখানে মিডিয়াতেই আমরা দেখলাম নেপালের নাগরিক, মায়ানমারের নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের নাম পাওয়া গেছে, রাইট? নেপাল তো হিন্দু রাষ্ট্র। নেপাল থেকে বিহারে ঢোকবার জন্যে পশ্চিমবঙ্গ হয়ে আসতে হয় না। আর মায়ানমার থেকে যদি বিহারে ঢুকতে হয়, মায়ানমারের সঙ্গে বিহার কেন পশ্চিমবঙ্গ কোনো সীমান্ত শেয়ার করে না? মায়ানমার থেকে যদি বিহারে ঢুকতে হয়, তাহলে মাঝখানে অন্তত 10টা রাজ্য ক্রস করতে হবে, মানে এন্টায়ার 7খানা নর্থ ইস্টের রাজ্য, তারপর বাংলা, কিছু ক্ষেত্রে ঝাড়খণ্ড। কি করে সম্ভব হলো? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? বিএসএফটা কার আওতায় পড়ে? এতগুলো রাজ্য যে ক্রস হচ্ছে, সেই রাজ্যগুলো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আমি তো মায়ানমার দিয়ে, মানে মায়ানমার থেকে মণিপুর বা অরুণাচলে ঢোকবার পরই ওখান থেকে তো পোল ভোল্ট দিয়ে এখানে আসিনি। সের্গেই বুবকা, যিনি পোল ভোল্টের বিশ্ব প্রতিম, সেই মানুষও অত বড় পোল ভোল্ট দিতে পারবে না। তাহলে এতগুলো রাজ্য নিশ্চয়ই সেই মানুষটা, বা যে সেই অর্থে অনুপ্রবেশকারী বা বিদেশি নাগরিক, সেখানকার লোকাল অথরিটিকে ঘুষ দিয়ে বা অন্য কিছু ফেক ডকুমেন্ট বানিয়ে এসছে।
এই রাজ্যগুলোতে তো কোনো রাজ্যে কংগ্রেস ছেড়ে দাও ইন্ডিয়া গভর্নমেন্ট নেই, আসছে কি করে? সেই প্রশ্নের উত্তরটা কে দেবে? কখনো তো দায়িত্ব নিতে হবে। তুমি ঠিক সময়ে সেন্সাসটা করলে না, তুমি ঠিক সময়ে তোমার যে সীমান্ত সেটা আটকাতে পারলে না, সে কারণে পেহেলগাঁওতে লোক ঢুকলো, ইভেন মণিপুরেও লোক ঢুকলো। তার সলিউশন বাঁচবার জন্য তুমি তোমার ভারতবর্ষের নাগরিক যারা গরিব মানুষ, যাদের কাছে ডকুমেন্ট নেই, তুমি তাদেরকে হ্যারাস করবে? এটা কোনো কথা হলো? আর সেটাকে জাস্টিফাই করবার জন্যে আমরা রাজনৈতিক উত্তর দিয়ে যাব? হাস্যকর কথাবার্তা। কিন্তু দাদা, আপনি উদাহরণস্বরূপ যাদের কথা বললেন যে কুত্তা বাবু বা ট্রাক্টর বাবু, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন থেকে এই তত্ত্বকে ভুয়ো বলা হয়েছে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছিলেন যে দিল্লিতে গিয়ে নির্যাতিত হচ্ছে, সেটাকেও কিন্তু দিল্লি পুলিশ সম্পূর্ণভাবে ভুয়ো বলেছে। আচ্ছা, তোমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে ডগ বাবু বা ট্রাক্টর বাবু ভুয়ো কিনা। আমি তোমাকে এক্ষুনি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। যে বিএলওর সুবাদে এই নামটা নথিভুক্ত হয়েছিল তাকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তুমি বলছো জিনিসটা ভুয়ো, আবার তুমি বিএলওকে সাসপেন্ড করছো, এই দুটো তো হতে পারে না। হয় তোমায় বলতে হবে যে ওটা ভুয়ো, অর্থাৎ যা যা সোশ্যাল মিডিয়ায় চলছে সব মিথ্যে কথা, তাহলে বলতে হবে তাহলে আপনি বিএলওকে সাসপেন্ড করলেন কেন। আর যদি বিএলওকে সাসপেন্ড করে থাকো তাহলে এটা বলতে হবে যে নথিগুলো সত্যি সত্যি এনরোল হয়েছে। লেটস কল স্পেড আ স্পেড। আমরা যারা ক্যামেরার এদিকে আছি, ক্যামেরার উল্টো দিকে আছি, সবাই জানি ভারতবর্ষে পয়সা দিলে যে কোনো তথ্য, যে কোনো নথি তৈরি হওয়া সম্ভব। এবং সেটা আজকে নয়, সেটা চিরকালীন হয়েছে। একটু আগেই বললাম নিটের যে নিট দুর্নীতি নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছিল, যেখানে গুজরাটের উচ্চ মাধ্যমিক মানে গুজরাটে মানে ক্লাস 2-তে ফেল করা কোনো একজন ছাত্রী নিটে অসম্ভব ভালো র্যাঙ্ক করেছিল, ঠিক আমাদের এখানকার এসএসসির মতো সাদা খাতা কেস। সেরকম ঘটনা যখন সারা ভারতবর্ষে তোলপাড়, তখন দেখা গেছিল ওসামা বিন লাদেন থেকে শুরু করে আমাদের সানি লিওনের সবার ভুয়ো আইডি কার্ড মার্কেটে ছড়াচ্ছে। হ্যাঁ, সম্ভব। ফটোশপের বাজারে পৃথিবীতে সব কিছু সম্ভব, কিন্তু সেটার দায় বা দায়িত্বটা কে নেবে? আমার সরকারি আধিকারিকরা কম্প্রোমাইজ। এই কিছুদিন আগে দেখলাম আমার জাজ থেকে শুরু করে আমার সরকারি আধিকারিক যার আয় মানে মাসিক আয় হচ্ছে 22,000 টাকা, তার বাড়িতে কোটি কোটি টাকা থেকে সোনার বাট এগুলো পাওয়া যাচ্ছে, সেটা তো আকাশ থেকে পড়তে পারে না। অর্থাৎ দুর্নীতি আছে, এটা নিয়ে আলোচনা করাটা সময় নষ্ট। সেই দুর্নীতিটা তুমি আটকাতে পারছো না বলে তুমি সাধারণ মানুষকে হ্যারাস করবে, এটা হতে পারে না। এক। দুই, না, যেটা ভাষা সংক্রান্ত এবং অনুপ্রবেশ সংক্রান্ত যে ভুয়ো ভিডিওর কথা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভিডিও দিয়েছেন সেটা দিল্লি পুলিশ নস্যাৎ করেছেন করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি কথা বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সততার সার্টিফিকেট দেওয়ার জন্য আমি বসে নিই। বাট দিল্লি পুলিশ হচ্ছে অমিত শাহর আন্ডারে। দিল্লি পুলিশ যাকে নিয়ে বলেছে যে এইটা ফেক হয়েছে, সেই দিল্লি পুলিশের পাল্টা হিসেবে আমরা দেখেছি এখানে ফিরহাদ হাকিমরা পাশে লোকজন বসিয়ে পাল্টা প্রেস কনফারেন্স করেছে। একটা প্রেস কনফারেন্সের উত্তর আরেকটা প্রেস কনফারেন্স হতে পারে না। তুমি যদি আমায় প্রশ্ন করো যে বাঙালিরা ভাষাগত কারণে ভারতবর্ষে নির্যাতিত হচ্ছেন কি হচ্ছেন না, উত্তর হ্যাঁ, হচ্ছেন। সেটায় বিজেপি শাসিত শাসকেরা ইন্ধন দিচ্ছেন, উত্তর হ্যাঁ। কৈলাস বিজয়বর্গীয় তিনি, এবং এটা তোমরা যেহেতু মিডিয়াতে আছো তোমরা আমার থেকে বেটার জানবে, তারা একাধিকবার চ্যানেলে জোর গলায় বলেছেন যে আমার বাড়িতে কিছু রাজমিস্ত্রি রং করছিল, আমি সেখানে দেখেছি তারা চিড়ে খাচ্ছে, দেখেই বুঝে গেছি তারা বাংলাদেশি। পরেশ রাওয়াল, যে মানে দুর্ভাগ্যটা কোথায়, সেই পরেশ রাওয়াল যে নাকি কোনো একটা সময় OMG ও মাই গড বানিয়েছিল, বা কোনো একটা সময় দ্য স্টোরি টেলার, আমাদের সত্যজিৎ রায়ের লেখা তারিণী খুড়োর গল্প, সেই তারিণী খুড়োর ওখানে আমি অবশ্য দেখলাম যে পেঁয়াজ দিয়ে
ইলিশ মাছ খেতে, যাই হোক সেটা বড় ব্যাপার না। সেই পরেশ রাওয়াল বলেছিলেন আপনাদের ঠিক করতে হবে, গুজরাটে দাঁড়িয়ে নির্বাচনী জনসভা থেকে আপনাদের ঠিক করতে হবে যে আপনারা বিজেপিকে ভোট দেবেন নাকি আপনার পাশে বাড়িতে একজন মাছ খাবে বাংলাদেশি হয়ে, এটা আপনাকে ঠিক করতে হবে। ছ্যাবলামো হচ্ছে। মীনা দেবী পুরোহিত এরা তো সব বাইরের রাজ্যের, আমার কলকাতার কাউন্সিলর, তিনি দাঁড়িয়ে বলছেন বাঙালিরা মাছ খায় আমার গা ঘিনঘিন করে। সেটা ওনার সমস্যা, ওনার যদি গা ঘিনঘিন করে, উনি আমার রাজ্যে অনুপ্রবেশকারী ফর দ্যাট ম্যাটার, আমি ওনার রাজ্যে যাইনি, ওনাকে অ্যাডজাস্ট করতে হবে। স্বপন দাশগুপ্ত কংগ্রেস করেন না, স্বপন দাশগুপ্ত বিজেপি করেন। 2017, আমার কথা বিশ্বাস করতে হবে না, গুগলে সার্চ করে নিও। কেন জোর গলায় এইটা রেফার করতে পারছি, কারণ আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দিল্লিতে প্রতাপগঞ্জে বাঙালি একটা দুর্গাপুজোতে হঠাৎ করে একটা কি বলবো নথি চলে এলো, হঠাৎ করে একটা আদেশনামা চলে এলো যে তুমি জানো যে অন্য রাজ্যে যে দুর্গাপুজোগুলো হয় না, এখান থেকে ধরো মিত্র ক্যাফে থেকে শুরু করে আরসালান থেকে শুরু করে অন্যান্য একাধিক আমাদের বাংলার যেগুলো ডেলিকেসি, সেখানে নকুরের সন্দেশও থাকতে পারে, সেখানে ফুড স্টল দিতে যায়, তো সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটা আটকে ছিল, এবং আমি যেহেতু তোমাদের সুবাদে একটু পরিচিতি আছে এবং কর্মসূত্রে আমাকে সারা ভারতবর্ষে ঘুরতে হয়, তো আমি সেখানে উপস্থিত ছিলাম, আমাকে ইনভাইট করা হয়েছিল। সংগঠকদের ভেতর কিছু মানুষ আমারও বন্ধু। হাতে সেই ডাইরেক্টিভটা দেখে আমি চমকে গেছি। ডাইরেক্টিভে লেখা আছে নবরাত্রির সময় আমিষ বিক্রি করা সম্ভব নয়। যেটা ওদের নবরাত্রি সেটা আমাদের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর সময় নবমীর দিন আমাদের খাসির মাংস ছাড়া আমাদের চলে না। নবরাত্রির সময় যদি সে না আসতে পারে, মানে সে যদি ননভেজে তার গা ঘিন করে, সেটা তার সমস্যা। স্বপনদাকে কর্মকর্তাদের তরফ থেকে ফোন করা হয়, স্বপনদার হস্তক্ষেপে সেখানে আলটিমেটলি সেই ননভেজ স্টলগুলো থাকে। এটা ব্যতিক্রমী ঘটনা। 2018 সাল আহমেদাবাদে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয় ননভেজ খাবার সূত্রে। ভারতবর্ষে বাঙালি সহ যে জাতি, ভাষা, খাদ্যাভ্যাস নিয়ে এই যে অসম্ভব একটা ছুতমার্গের সূচনা হয়েছে, সেটা অস্বীকার করতে পারো তুমি অস্বীকার করতে পারো যে আজকে যদি তোমায় কর্মসূত্রে উত্তরাখণ্ডে যেতে হয়, দেবভূমি, সেখানে আমি আমার কথা বলছি, আমাদের বন্ধু বান্ধবরা বলছে আপনি ব্রাহ্মণ হতে পারেন কিন্তু আপনি বাঙালি ব্রাহ্মণ, আপনি মানে ওরা বলে আপ লোক মাছলি খাতে হো, আরে খাই তো বেশ করি, লোকজন বাড়ি ভাড়া পায় না, অস্বীকার করতে পারো। আমরা কিন্তু যথেষ্ট শিক্ষিত প্রিভিলেজ ক্লাসের ভেতর বিলং করি। বাড়ি ভাড়া দেওয়া হয় না কারণ তুমি বাড়িতে মাছ খাবে, তার নাকি মাছের বাড়িতে সমস্যা, মাছের গন্ধে সমস্যা হয়। এটা বাস্তব। এটা নিয়ে যদি কেউ অন্য কোনো রকম কথা বলে, সে ভাবের ঘরে চুরি করছে। শ্রমিকদা যতই আবৃত্তি করুন, সুভাষ মুখোপাধ্যায় করুন, শ্রমিকবাবু কোনো একটা মানে কি বলবো গুজরাটি জায়গায় গিয়ে মাছ খেয়ে দেখান, হারে হারে বুঝতে পারবেন। ঠিক আছে, সব ছেড়ে দাও। শ্রাবণ কা মহিনা চলছে, শ্রাবণ মাস, তুমি ভেজ খাবে, তুমি শিবের ভক্ত, দ্যাট ইজ ইয়োর ডিসক্রিপশন। আজকে আমার জন্মদিন, আমি আজকে শ্রাবণ হওয়া সত্ত্বেও আমার বাড়িতে খাসি হয়েছে, সেটা আমার সিদ্ধান্ত। তার ভিত্তিতে তুমি আমাকে, আমি বিধর্মী কি বিধর্মী তুমি বলার কোন হরিদাস পাল? একজন হিন্দি সিনেমার অভিনেত্রী, ওই কি নাম, তনুশ্রী দত্তা এই তো কিছুদিন আগে টুইটারের ঘটনা, শ্রাবণের উপোস কেন ননভেজ খেয়ে ভেঙেছেন। আরে অত্যন্ত জঘন্য অভিনেত্রী, একটা সিনেমাও ওনার পাতে দেওয়ার মতো না, কিন্তু তাতে সে ননভেজ খেয়ে শ্রাবণের উপবাস ভাঙবেন কি ভাঙবেন সেটা তার সিদ্ধান্ত। সেটা নিয়ে ট্রোল করার অধিকার কেউ কাউকে দেয়নি, এবং এটা বলবার জন্য কোনো দিল্লি পুলিশ লাগে না, এটা সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল, চেক করে নিও, এটা বাস্তব। তার পাশাপাশি এটাও ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নিয়ে বলবার কোনো নৈতিক অধিকার নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমি যে বিধানসভা থেকে ভোটে দাঁড়াই সল্টলেক, সেই সল্টলেকে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসেন। উনি ভুয়ো ভোটারকে মান্যতা দেন। ওনার হেজিমানির ভেতর লাভলি খাতুনের মতন একজন বাংলাদেশি নাগরিক ওনার পঞ্চায়েত
মেম্বার হতে পারেন, পঞ্চায়েত প্রধান হতে পারেন, তারপর সেখান থেকে বহিষ্কার হয়েছে। কিন্তু আমি তোমায় প্রশ্ন করছি, সেই লাভলি খাতুন 21শে জুলাইয়ে কি করে দর্শক আসনে থাকতে পারে? তাকে কেন স্বরাষ্ট্রমন্ত্রক ডিপোর্ট করছে না? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য সবাই তো বলছে লাভলি খাতুন হচ্ছে ভারতবর্ষের বৈধ ভোটার, বৈধ নাগরিক নয়, রাইট? তুমি পেল অর্ডার দিয়ে একটা গরিব মানুষকে বাংলা থেকে বাংলাদেশে পুশব্যাক করতে পারো, লাভলি খাতুনকে করতে পারছো না। সেটা নিয়ে প্রশ্ন করলে দেশদ্রোহী হয়ে যাব। কোথাও তো গিয়ে বেস্টটা রাখতে হবে। তার মানে দেখা গেল গরিব মানুষ হয়ে গেলে হিন্দু হোক বা মুসলিম, তাকে আমি পুশব্যাক করব, তাকে আমি এনআরসি নোটিশ পাঠাবো। সে আর যদি প্রভাবশালী হয় তাহলে লাভলি খাতুন হলেও আমি তাকে পুশব্যাক করব না। আপত্তিটা হচ্ছে এটা নিয়ে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।